আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি খুব সহজেই আইএলটিএস রাইটিং এর প্রিপারেশনটা নিতে পারেন। ধরেন আপনি যদি আইএলটিএস রাইটিং এ 6.5 অথবা 7 পেতে চাচ্ছেন, তাহলে সে সকল ক্ষেত্রে আপনার কেমন ধরনের প্রিপারেশন নেওয়া উচিত। আপনি যদি কোনো রাইটিং এর কোথাও কোর্স করে থাকেন, আইএলটিএস প্রিপারেশন কোর্স কোথাও থেকে করে থাকেন, তারপরেও যদি আপনার রাইটিং এ দুর্বলতা থেকে থাকে, তাহলে আপনি আর কি করা উচিত, কি করলে আপনার রাইটিংটা ইমপ্রুভ হবে। আজকে এই লেসনে আমি আপনাদের সাথে সেগুলো শেয়ার করব। আমি আপনাদের আজকের এই লেসনে কমপক্ষে 2 মাসের একটা প্ল্যান দিব। এই 2 মাসে আপনি এই 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 প্ল্যানটা শেষ করবেন, ইনশাআল্লাহ আপনার রাইটিং 0.5 থেকে 1 ব্যান্ড বৃদ্ধি পাবে। সো তাহলে চলুন শুরু করি। 7 প্লাস আইএলটিএস রাইটিং এর প্রিপারেশন যেভাবে নেবেন। সো আজকে আমরা শুধুমাত্র উইল জাস্ট টক অ্যাবাউট রাইটিং টাস্ক 2। শুধুমাত্র আজকে আমরা রাইটিং টাস্ক 2 নিয়ে কথা বলবো। সো আইএলটিএস রাইটিং টেস্ট 1 টেস্টে থাকে হলো 1 ঘন্টা সময়। এর ভিতরে টাস্ক 1 এ থাকে 20 মিনিট সময় আপনাকে রিকমেন্ড করা হয়, এবং টাস্ক 2 এর জন্য আপনাকে 40 মিনিট সময় রিকমেন্ড করা হয়। মূলত দুইটা মিলে আপনাকে 1 ঘন্টা সময় দেওয়া হয়, এবং এটা হলো মার্কিং সিস্টেমটা। আপনারা যারা মার্কিং সিস্টেম সম্বন্ধে জানেন তারা বুঝতে পারেন যে রাইটিং টাস্ক 1 এ সাধারণত থাকে হলো এক অংশ, এবং রাইটিং টাস্ক 2 কে থাকে হলো ডাবল। যেমন আপনি রাইটিং টাস্ক 1 এ যদি 9 পান এবং রাইটিং টাস্ক 2 তেও যদি 9 পান, তাহলে 9 কে 2 দিয়ে গুণ করা হবে। তাহলে 9 দুগুণে 18 আর 9 27, এই 27 কে আবার 3 দিয়ে ভাগ করা হবে। ভাগ করা হওয়ার পর যেটা থাকবে সেটা হলো রাইটিং এর স্কোর 9। তেমনি আপনি যদি টাস্ক 1 এ 6 পান এবং টাস্ক 2 তে 5 পান, তাহলে টাস্ক 2 তে দুইবার 5 যোগ করা হবে। 5 5 10 আর 6 16। 16 কে আপনি যদি 3 দিয়ে ভাগ দেন তাহলে 5.3। এটা আপনাকে আর 5.5 দিবে না, এটা আপনাকে 5 ই দিবে। তার মানে আবার যদি মনে করেন যে টাস্ক 1 এ আপনি 5 পেলেন এবং টাস্ক 2 তে 6 পেলেন, তখন যে আপনার এভারেজে রাইটিং এর স্কোর 6 এ আসবে। তার মানে দিস মিন্স ইফ ইউ গেট 6 in task 2, your score in writing will be 6. Abar if you get 5 in task 2, your score will be 5 in writing. Even if you get 5 in task 1, যদি আপনি 5 5.5 অথবা 6 পান আপনার রাইটিং টাস্ক 1 এ, কিন্তু এরপরে রাইটিং টাস্ক 2 তে যেটা পাবেন সেটাই স্কোর। রাইটিং টাস্ক 2 তে আপনি 5 পেয়েছেন, টাস্ক 1 ও 5 5। টাস্ক 2 তে 5 পেয়েছেন, টাস্ক 1 এ 6 5। আবার টাস্ক 1 এ 5 পেয়েছেন কিন্তু টাস্ক 2 তে 6 পেয়েছেন, তারপরে 6। ঠিক আছে, মোটামুটি দুইটা হলো এই এভারেজে আপনার স্কোরটা গণনা করা হয়। এরপরে রাইটিং টাস্ক 2 এর প্ল্যানটা আপনাকে করতে হবে। রাইটিং টাস্ক 2 এর জন্য আমরা যে প্ল্যানটা করব সেটা খেয়াল করেন যে এই যে 40 মিনিট সময়ের ভিতরে আমাদের 250 ওয়ার্ড লিখতে হবে মিনিমাম। 40 মিনিট সময়ের জন্য 250 ওয়ার্ড আমাদের মিনিমাম লিখতে হবে। তাহলে এসেতে আমরা কি লিখবো, এসেতে কয়টা সেন্টেন্স লেখা উচিত, কয়টা ওয়ার্ড লেখা উচিত, কোন প্যারাতে কি লেখা উচিত, এটা নিয়ে আমরা চলুন এখন ডিসকাস করি। হ্যাঁ, এসেতে আপনি থাকবেন হলো ইন্ট্রোডাকশনে আপনি সর্বোচ্চ লিখবেন 45 ওয়ার্ড, এবং কয়টা বাক্য লেখা উচিত, 2টা বাক্য। আমি সাধারণত রিকমেন্ড করি 2টা বাক্য লেখার জন্য, তবে আপনি যদি চান 3টা বাক্য লিখতে পারবেন। এরপরে বডি প্যারাতে লিখবেন 100 শব্দ, বডি প্যারা 2 তে লিখবেন 100 শব্দ, এরপরে কনক্লুশনে লিখবেন হলো 30 ওয়ার্ডস। সো এই মিলে হলো এসেতে লিখবেন হলো 275 ওয়ার্ড, 260 থেকে 280 ওয়ার্ডের ভিতরে। এরকম ঠিক এই প্ল্যানটা করে আপনি লিখবেন আর কি 280 ওয়ার্ডের ভিতরে। আর সেন্টেন্স লিখবেন হলো ইন্ট্রোডাকশনে 2টা, 2 বডি প্যারাতে 10টা, আর কনক্লুশনে 1টা অথবা 2টা, সব মিলিয়ে 13টা অথবা 14টা সেন্টেন্স লেখা হবে আপনার। ঠিক আছে, তাহলে এই হলো রাইটিং টাস্ক 2 এর প্ল্যান, আপনি কোনটাতে কি লিখবেন। ঠিক আছে, এখন হলো আপনার এই টাইমিংটা, পরীক্ষার হলে আপনি টাইমিংটা কিভাবে মেজার করবেন, পরীক্ষার হলে আপনি টাইমিংটা কিভাবে খেয়াল করবেন। তাহলে দেখেন, পরীক্ষার হলে যেভাবে করবেন সেটা হলো আইডিয়া জেনারেশনে 5 মিনিট সময় ব্যয় করবেন। প্রথমে টাস্কটা পাওয়ার পরে, রাইটিং টাস্ক 2টা পাওয়ার পরে আপনি এটা নিয়ে ভালোভাবে পড়বেন, 5-7 বার পড়বেন। প্রশ্নটা পড়লে আইডিয়া মাথায় আসবে, দেখবেন পড়লেই মাথায় আসবে। একবার পড়েই লেখা শুরু করবেন না, তাহলে কিন্তু আপনি ভালো করবেন না, গ্যারান্টেড। সো ইন্ট্রোডাকশন 5 মিনিটস, আইডিয়া জেনারেশন 5-7 মিনিট সময় ব্যয় করবেন, ইন্ট্রোডাকশনে 5 মিনিট ব্যয় করবেন, বডি প্যারাতে 10 মিনিট, বডি প্যারা 2 তে 10 মিনিট, 1 এ 10 মিনিট, 2 তে 10 মিনিট, কনক্লুশনে 5 মিনিট। এই হলো কনক্লুশনে 5 মিনিট লাগবে না, 2-3 মিনিট লাগবে আর কি। এই হলো 35 মিনিটের হিসাব। 35 মিনিট পরে সবচেয়ে বেশি যেটা ইম্পর্টেন্ট সেটা হলো 5 মিনিট রিভিশনের জন্য লাগবে।
রিভাইজ দিবেন আপনি, ঠিক আছে? রিভাইজ দিবেন, রিভাইজ দিলে আপনার অনেক ভুল ত্রুটি ধরা পড়বে, অনেক গ্রামাটিক্যাল ভুল ধরা পড়বে, অনেক স্পেলিং ভুল ধরা পড়বে। সেগুলো হলো আপনি কি করবেন, এগুলো চেক করে যদি ঠিক করতে পারেন তাহলে সেখান থেকে আপনি 0.5 ব্যান্ড বেড়ে যেতে পারে। আর আপনি যদি সেভাবে রেখে দেন তাহলে কিন্তু 0.5 ব্যান্ড কম আসবে আপনার। তার মানে আপনি 5.5 থেকে 6 এ চলে যেতে পারেন। 6 থেকে 6.5 এ চলে যেতে পারেন। এই শুধুমাত্র রিভিশনের কারণে, ঠিক আছে? তাহলে এই টাইমিংটা আপনারা খেয়াল করবেন। এরপরে দেখেন এসেটা যেভাবে ইভালুয়েট করা হয়, এসেটা সাধারণত ইভালুয়েট করা হয় 4টা ক্রাইটেরিয়ার উপর ভিত্তি করে, হ্যাঁ? Your essay will be marked based on 4 criteria mentioned below. 4টা ক্রাইটেরিয়ার উপর ভিত্তি করে আপনার এসেটা এই ইভালুয়েট করা হয়, আপনাকে মার্কিং দেওয়া হয়। সো টাস্ক রেসপন্স, কোহেশন এন্ড কোহেরেন্স, লেক্সিক্যাল রিসোর্স অথবা ভোকাবুলারি এন্ড গ্রামার, এই 4টা জিনিস, এই 4টা জিনিসের উপর খেয়াল রেখে আপনাকে একটা এসে লিখতে হবে। একটাই যদি কম পেয়ে যান তাহলে মার্কিং কম চলে আসবে। 4টাই সমানভাবে মার্কিং আছে। টাস্ক রেসপন্সের জন্য 9, কোহেশনের জন্য 9, লেক্সিক্যাল রিসোর্সের জন্য 9, গ্রামারের জন্য 9। সো এই 4টার জন্যই আপনার সমানভাবে মার্ক আছে। তো সো 4টার উপরে আপনি ক্যারি করবেন। আপনি বড় বড় সেন্টেন্স লিখলেন, বড় বড় ওয়ার্ড লিখলেন, কিন্তু কোহেশন থাকলো না, টাস্ক রেসপন্স থাকলো না, আপনি 5.5 পাবেন। ইভেন আরো কম পেতে পারেন। তারপরে হলো এই 4টা জিনিসকে আমি আরো সূক্ষ্মভাবে কয়েকটা ভাগে ভাগ করেছি যাতে আপনাদের সহজ হয়। এই 4টা জিনিসকে আমি 11টা ভাগে ভাগ করেছি। এই সব মিলিয়ে আপনি যখন একটা এসে লিখবেন, মূলত হলো এই 11টা জিনিসের উপরে খেয়াল করবেন। এই 11টা জিনিসের উপর যদি খেয়াল করতে পারেন তাহলে আপনার রাইটিংটা আশা করি ভালো হবে। তাহলে দেখেন প্রথম যে পার্টটা সেটা হলো অ্যাড্রেস অল পার্টস অফ দ্য টাস্ক। অ্যাড্রেস অল পার্টস অফ দ্য টাস্ক। প্রশ্নতে যেটা বলা হবে এবং যেটা আপনার কাছে জানতে চাইবে সেটা সবগুলো পার্টি খুব ভালোভাবে অ্যান্সার করতে হবে। সেকেন্ড হলো প্রেজেন্ট এ ক্লিয়ার পজিশন। যদি প্রশ্নে কোনো আপনার ওপিনিয়ন জানতে চায় তাহলে আপনাকে অবশ্যই প্রথম থেকে ক্লিয়ার একটা পজিশন দাঁড়া করাতে হবে। প্রথম থেকে বলে দিলে আপনার কোনো ঝামেলা নাই। আপনি চিন্তা করছেন প্রথমে একটু বলে দিই পরে আলোচনা করে বলবো। এ থেকে আপনার রিস্ক থেকে যায়। আপনার ব্যান্ড 6 চলে আসতে পারে 7 এর বদলে। তারপরে হলো এক্সটেন্ড এন্ড সাপোর্ট মেইন আইডিয়াস। এক্সটেন্ড মেইন যে আইডিয়াটা থাকবে সেটা হলো আপনি সাপোর্ট করবেন, মেইন আইডিয়াটা আপনি এক্সটেন্ড করবেন। এই 3টা জিনিস কাজ করে হলো টাস্ক রেসপন্স নিয়ে। এই 3টা জিনিস কাজ করে হলো টাস্ক রেসপন্স নিয়ে। তাহলে এই টাস্ক রেসপন্স বৃদ্ধি করার জন্য, টাস্ক রেসপন্সের মার্কটা বৃদ্ধি করার জন্য, স্কোরটা বৃদ্ধি করার জন্য আপনার এই 3টা জিনিস নিয়ে কাজ করতে হবে। প্রশ্নে যা থাকবে সেটা ফুলি আনসার করবেন, ক্লিয়ার প্রেজেন্ট এ ক্লিয়ার আইডিয়া, তারপর এক্সটেন্ড এন্ড সাপোর্ট ইউর মেইন আইডিয়াস। এই হলো টাস্ক রেসপন্স, ঠিক আছে? এরপরে দেখেন হলো কোহেশন এন্ড কোহেরেন্স। অর্গানাইজ আইডিয়াস লজিক্যালি, প্রোগ্রেশন অফ আইডিয়াস, কোহেসিভ ডিভাইসেস এন্ড প্যারাগ্রাফস উইথ এ ক্লিয়ার সেন্ট্রাল টপিক। প্রত্যেকটা প্যারাগ্রাফে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো একটা মাত্র সেন্ট্রাল আইডিয়া থাকা। একটা মাত্র সেন্ট্রাল যদি আইডিয়া থাকে তাহলে সেই প্যারাগ্রাফটা আপনি খুব সহজে ডেভেলপ করতে পারবেন এবং সেই প্যারাগ্রাফটাতে কোহেশন এবং কোহেরেন্সও খুব ভালো থাকবে। এইজন্য আপনি একটা সেন্ট্রাল আইডিয়াকে ভিত্তি করে বিভিন্ন রকম কোহেসিভ ডিভাইস ইউজ করবেন, লজিক্যাল প্রোগ্রেশন থাকবে, সেটাতে আপনার মার্কিংটা ভালো আসবে। তাহলে খেয়াল করেন, অর্গানাইজ আইডিয়াস লজিক্যালি, progression of ideas, cohesion device and paragraphs with a clear central topic. তারপরে হলো vocabulary range, flexibility and precision, less common vocabulary, collocation style। এই কয়েকটা এই vocabulary যদি এটা খেয়াল করতে পারেন, vocabulary range, flexibility and precision, less common vocabulary, collocation and style, ব্যান্ড 7 এর জন্য এই কয়েকটা জিনিস যদি খেয়াল করেন ওয়ার্ড লেখার সময় তাহলে আসবে ইনশাআল্লাহ। এরপর range of grammatical structures, mistakes or error free sentences, এই দুইটা জিনিস যদি খেয়াল করেন, তাহলে গ্রামারে আপনার ইমপ্রুভমেন্ট আসবে। সো তাহলে আপনার আইএলটিএস রাইটিংটা ইমপ্রুভ করার জন্য আপনাকে যে কয়েকটা জিনিস খেয়াল রাখতে হবে এর ভিতরে হলো এই 11টা জিনিস খেয়াল রাখতে হবে। এই 11টা জিনিস যদি আপনি খেয়াল রাখেন ইনশাআল্লাহ আপনার রাইটিং এর মার্কিংটা বেড়ে আসবে, ঠিক আছে? তাহলে এই 11টা জিনিস খেয়াল রেখে আমি আপনাদের একটা সবার শেষে একটা মডেল আনসার দেখাবো। এই মডেল আনসারে আমি 11টা জিনিসই খেয়াল রেখে করেছি। ইনশাআল্লাহ আপনাদের উপকার হবে। আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। শেষ পর্যন্ত দেখলে আশা করি যে অনেক কিছু শিখতে পারবেন। তারপরে খেয়াল করেন এই এসে টাইপস। এখন আপনি কিভাবে প্রিপারেশন নেবেন, আপনি কিভাবে প্রিপারেশন নেওয়া উচিত। এসে টাইপটা প্রথমে আপনি যেটা করবেন, এসে যত ধরনের এসে আসে, যত ধরনের এসে আইএলটিএস রাইটিং টাস্ক 2 তে আসে সবগুলোকে আপনি ভাগ করবেন। আমরা সাধারণত বেশিরভাগ যারা স্কলার আছে, তারা রাইটিং এর এক্সপার্ট আছে, তারা 5 ভাগে ভাগ করেছে। অ্যাডভান্টেজেস এন্ড ডিসঅ্যাডভান্টেজেস এর সাথে ইনক্লুড করেছে ডু দ্য অ্যাডভান্টেজেস আউটওয়ে দ্য ডিসঅ্যাডভান্টেজেস।
Agree or disagree, or is it a positive or negative development? Discuss both views and give your opinion. Problems and solutions, and two-part questions. এই পাঁচ ভাগ যদি আপনি করতে পারেন, এই পাঁচটার জন্য চারটা চারটা করলে 4 5 20টা, এই 20টা এসে যদি আপনি করতে পারেন, তাহলে মোটামুটি আপনার আইএলটিএস রাইটিং টাস্ক 2 এর জন্য প্রিপারেশন ভালো হবে। কিন্তু আমি যেটা করেছি সূক্ষ্মভাবে এবং গভীরভাবে এবং ভালোভাবে এবং ইন্টেন্সিভ প্র্যাকটিসের জন্য আমি যেটা করেছি সেটা হলো এই 5টাকে আমি 7 ভাগে ভাগ করেছি। 7 ভাগে ভাগ করে প্রত্যেকটা দিয়ে 4টা করে এসে করেছি। প্রত্যেকটা দিয়ে 4টা করে এসে করা রিকমেন্ড করছি। যেমন অ্যাডভান্টেজেস এন্ড ডিসঅ্যাডভান্টেজেস এই টাইপের এসের জন্য আপনি 4টা এসে বের করবেন কেমব্রিজ থেকে অথবা লেটেস্ট আইএলটিএস কোয়েশ্চেন্স থেকে। বের করে 4টা এসে লিখবেন আপনি। 4টার মডেল আনসার লিখবেন, 4টার ইন্ট্রোডাকশন, বডি প্যারাগ্রাফ, কনক্লুশন। 4টা এসে যখন লিখবেন তখন আপনি ক্লিয়ার একটা আপনার কাছে কনসেপশন চলে আসবে যে অ্যাডভান্টেজেস এন্ড ডিসঅ্যাডভান্টেজেস হলে আপনি কিভাবে লিখতে হবে। ঠিক আছে? এরপরে ঠিক একইভাবে ডু দ্য অ্যাডভান্টেজেস আউটওয়ে দ্য ডিসঅ্যাডভান্টেজেস, এইটারও 4টা প্রশ্ন বের করবেন। বের করে ইন্ট্রোডাকশন, কনক্লুশন লিখবেন, বডি প্যারাগ্রাফ লিখবেন, একটা টেমপ্লেট দাঁড় করাবেন, নিজে একটা দাঁড় করাবেন। দাঁড় করিলে আপনি বুঝতে পারবেন যে আপনার এই ডু দ্য অ্যাডভান্টেজেস আউট অফ দ্য ডিসঅ্যাডভান্টেজেস এটার ইন্ট্রোডাকশনটা কিভাবে লিখতে হয়, বডি প্যারাটা কিভাবে লিখতে হয়। এইভাবে আপনার 7টা টাইপ আছে এখানে দেখেন। এগ্রি অর ডিসএগ্রি, ইজ ইট আ পজিটিভ অর নেগেটিভ ডেভেলপমেন্ট, ডিসকাস বোথ ভিউস এন্ড গিভ ইউর ওপিনিয়ন, প্রবলেমস এন্ড সলিউশনস, টু পার্ট কোয়েশ্চেনস। মূলত প্রশ্ন দেখেই আপনি বুঝতে পারবেন কোনটা কোন টাইপে পড়েছে। এখন খেয়াল করেন ভালো করে, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা সেটা হলো অ্যাডভান্টেজেস এন্ড ডিসঅ্যাডভান্টেজেস। অ্যাডভান্টেজেস এন্ড ডিসঅ্যাডভান্টেজেস এটার জন্য 4টা করবেন। ডু দ্য অ্যাডভান্টেজেস আউট অফ দ্য ডিসঅ্যাডভান্টেজ এটার জন্য 4টা। এগ্রি ডিসএগ্রি 4টা। ইজ ইট আ পজিটিভ অর নেগেটিভ ডেভেলপমেন্ট 4টা। ডিসকাস বোথ ভিউস এন্ড গিভ ইউর 4টা। প্রবলেমস এন্ড সলিউশন 4টা। টু পার্ট কোয়েশ্চেন 4টা। এই 4 সাথে 28টা এসে কিন্তু আপনাকে পরীক্ষা দেওয়ার আগে করতেই হবে, ইভেন রেজিস্টার করার আগে করতে হবে। করার পরে 1 মাসের ভিতরে আপনি পরীক্ষা দিয়ে দিতে পারবেন। আর বাকি কয়েকটা প্রশ্ন 10-15টা প্রশ্ন প্র্যাকটিস করে এসে প্র্যাকটিস করে। তাহলে এই 28টা প্রশ্ন আপনি কি করবেন? 28টা প্রশ্ন কি কোনো কোচিং এ আপনাকে করাই দিবে? কখনো না। আপনাকে কি কখনো একটা কোচিং এর যে আমাদের 6,000 টাকা অথবা 8,000 টাকার যারা একটা আইএলটিএস এর প্রিপারেশন কোর্স করায় তারা কি এই 28টা এসে আপনাকে করাবে? জীবনেও করাবে না, সম্ভব না। কারণ আপনার এই 28টা এসে করতে হলে আপনার মিনিমাম 28টা ক্লাস দরকার। আর আমাদের আইএলটিএস প্রিপারেশনের যেই রেগুলার ব্যাচ থাকে সেখানে ক্লাস থাকে মাত্র হলো রাইটিং এর জন্য 10টা বা 11টা। এতে আবার এই রাইটিং টাস্ক 1 ও আছে। তার মানে 4টা 5টা মাত্র করতেই পারবেন সর্বোচ্চ হলে, অনেকে 3টেও দেখায়। সো 4টা 5টা করার পরে আপনি তো মোটেও রেডি হবেন না রাইটিং এর জন্য। আপনি মোটেও রাইটিং এর জন্য রেডি হবেন না। মূলত হলো আপনি যদি এইভাবে করতে পারেন তাহলে আপনি রাইটিং এর জন্য রেডি হবেন। তাহলে এই 4 সাথে 28টা আপনি কি করবেন? নিজেও লিখতে পারেন অথবা একজন পার্সোনাল ট্রেনারের মাধ্যমে আপনি লিখতে পারেন। যে আপনার এগুলো প্রথমে বুঝাই দিবে, তারপর আইডিয়া জেনারেট করে দিবে, তারপরে আপনি লিখবেন, তারপর সে আবার অ্যাসেস করে দিবে, তারপর আপনার সেন্টেন্সটা ইমপ্রুভ করবে। তা এভাবে আপনি বৃদ্ধি পাবেন। এভাবে আপনি আইএলটিএস রাইটিং স্কোরটা বৃদ্ধি করবেন। খেয়াল রাখবেন, আপনি যদি আইএলটিএস রাইটিং এর স্কোর বৃদ্ধি করতে চান, আপনার রাইটিংটা অবশ্যই ভালো একজন এক্সপার্টের দ্বারা দেখাইতে হবে। এবং সে যদি এটা চেক করে ইভালুয়েট করে তাহলে শেষ না। সে যদি চেক করে ইভালুয়েট করে আপনার পোর সেন্টেন্স গুলোকে ইমপ্রুভ করে দিতে পারে, আপনার পোর আইডিয়াকে ভালো করে ডেভেলপ করে ভালো আইডিয়া জেনারেট করতে আপনাকে হেল্প করতে পারে, তাহলে আপনার রাইটিং স্কোর বাড়বে। আর যদি শুধুমাত্র আপনি লেখেন আর আরেকজন আপনাকে স্কোর দিল, সারা জীবন আপনার স্কোর এখন যা আছে তাই থাকবে, বাড়বে না। বাড়ার সম্ভাবনা খুব কম, অনেক সময় লাগবে বাড়তে। ঠিক আছে? সো তাহলে আপনাকে যদি আপনি 2 মাসের ভিতরে আপনার স্কোরটা বাড়াতে চান তাহলে কি করতে হবে? এই এসে গুলো একজন টিচারের মাধ্যমে করে আপনি সেটা চেক করাবেন। তাকে বলবেন যে আমার সেন্টেন্সটা ইমপ্রুভ করে দেন, আমার ইন্ট্রোডাকশনটা ইমপ্রুভ করে দেন, আমার এটা কেন 6 আসলো এটা আমাকে 7 করে দেন। আপনি এভাবে লিখে দেন, তাহলে আপনার আসবে। এবং এরকম আমার জানা মতে কেউ করছে কিনা আমি দেখছি না। আচ্ছা, তাহলে দেখেন এই 28টা এসে করার পর কিন্তু আপনার শেষ না। এই 28টা এসে করার পর আপনার যেটা থাকবে সেটা হলো মোস্ট কমন টপিকস। এগুলো থেকে আপনার আইডিয়া জেনারেট করতে হবে। এই মোস্ট কমন টপিকস হলো যেমন হেলথ, ফিটনেস, ডায়েট, টেকনোলজি, এডুকেশন, মিডিয়া, অ্যাডভার্টাইজিং, ফেম, কালচার, ক্রাইম পানিশমেন্ট, গভর্নমেন্ট, এনভায়রনমেন্ট, পলিউশন, এনার্জি, প্যারেন্টস এন্ড চিলড্রেন এন্ড আর্টস। ওই 28টা করার পরে আপনার এইখান থেকে আরো 10-15টা আছে, প্রত্যেকটা থেকে একটা দুইটা করে আপনাকে আইডিয়া জেনারেট করতে হবে, কলোকেশন জেনারেট করতে হবে, ওয়ার্ডস জেনারেট করতে হবে, ফ্রেজাল ভার্বস করতে হবে, স্ট্রাকচারস ইউজ করতে হবে।
এইগুলো সবগুলো সম্বন্ধে যেমন ভালো ধারণা থাকবে, ভালো আইডিয়া থাকবে, ভালো কোলোকেশনস আপনি লিখে রাখতে পারবেন এবং এসএতে ইউজ করতে পারবেন। তখনই আপনি আপনি চিন্তা করতে পারবেন যে আপনি রাইটিং টাস্ক 2 তে ভালো করতে পারবেন। ঠিক আছে? তাহলে এই হলো মোস্ট কমন টপিকস ফর এসএস। আমরা কি করব, ওই ২৮ টা শেষ হওয়ার পরেও এই টপিক গুলোর উপরে আমরা প্র্যাকটিস করব। এই টপিক বেসড কোয়েশ্চেনস এর উপরে আমরা নিজেরা প্র্যাকটিস করে টিচারের হাতে দেখাতে হবে। না হলে কিন্তু আপনার ইমপ্রুভ খুব সহজে হবে না। তাই এই হলো আমাদের মোটামুটি প্ল্যান। এভাবে যদি আপনি করেন তাহলে দেখা যাবে যে আপনি খুব সহজেই ২ থেকে ৩ মাসের ভিতরে রাইটিংটা কভার করতে পারবেন। আপনি তাহলে এখন আমি যে ২৮ টা এস এর কথা বলেছি সেটা আপনাদের সাথে শেয়ার করি, হ্যাঁ? তাহলে দেখেন অ্যাডভান্টেজেস এন্ড ডিসঅ্যাডভান্টেজেস টাইপ হলো, এখানে আমি ৪ টা নিয়েছি। দেখতে পাচ্ছেন? এখানে আমি অ্যাডভান্টেজেস এন্ড ডিসঅ্যাডভান্টেজেস টাইপ হলো ৪ টা নিয়েছি। ফার্স্ট এন্ড সেকেন্ড ক্লাসে এই ২ টা, সেকেন্ড এন্ড থার্ড ক্লাসে, থার্ড এন্ড ফোর্থ ক্লাসে এই ২ টা। এটা আমি করাই আরকি। সো দেখেন আপনি অ্যাডভান্টেজেস এবং ডিসঅ্যাডভান্টেজেস কিভাবে বুঝবেন? এই যে এটা নেওয়া হয়েছে, এই যে দেখেন ডিসকাস দ্য অ্যাডভান্টেজেস এন্ড ডিসঅ্যাডভান্টেজেস অফ লিভিং এন্ড ওয়ার্কিং ইন আ ফরেন কান্ট্রি। আপনি ফরেন কান্ট্রি তে আ বাস করলে কি সুবিধা অসুবিধা, এটার অ্যাডভান্টেজেস গুলো আপনি আলোচনা করেন এইভাবে। তারপরে হলো আ advertising is becoming one of the best to boost product sales, and what are the positives and negatives of advertisement? তাহলে অ্যাডভার্টাইজমেন্ট, তাহলে এটা হলো নেওয়া। তাহলে একেকটা একেক সোর্স থেকে নেওয়া, সবগুলো অথেন্টিক সোর্স থেকে, অথেন্টিক বুক থেকে নেওয়া। কিন্তু লিখেছি আমার নিজের মতো করে লিখেছি। একেকটা এসের ২ টা ৩ টা ভার্সন আছে। ২ টা লিখেছি আমি, একটা লিখেছি আমার পার্টনার কেটি। সো আমরা ২ জনে মিলে মূলত এটার একটা ই-বুক বের করতে চাচ্ছি। এইজন্য আপনারা এই ই-বুকটা বের করলে আপনাদের খুবই ভালো হবে। এজন্য আমি লিখছি আরকি আমরা ২ জনে। সো ৩ টা ভার্সন, একটা হলো ২ টা হলো 8 ভার্সন 8.5, একটা হলো 9। সো এই ভার্সন গুলো যদি আপনি ইউজ করতে পারেন, আপনি নিজের আইডিয়ার সাথে মিলিয়ে লিখতে পারেন এসে, তাহলে আপনার এসেটা অবশ্যই ইমপ্রুভ হবে। এখন আপনি কি করবেন? এই ৪ টা আপনি নিজে লিখবেন, টিচারের হাতে লেখাবেন, আইডিয়া জেনারেট করবেন, বারবার লিখবেন। লেখার পরে এই ৪ টা রিলেটেড যদি অ্যাডভার্টাইজমেন্ট, ইন্টারনেট, চিলড্রেন ওয়ার্ক, লিভিং অ্যাব্রোড, এই ৪ টা আইডিয়ার উপরে দেখেন ৪ টা টপিক আবার বেসড করেছি। টাইপও খেয়াল রেখেছি আমি, ৪ টা টপিকও খেয়াল রেখেছি। অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ টাইপ খেয়াল রেখেছি, আবার ৪ টা টপিক খেয়াল রেখেছি। তার মানে এই ২৮ টা করলেই আপনি ২৮ টা টপিক কভার হবে। বুঝতে পেরেছেন? সো এইভাবে হলো আপনি প্রিপারেশনটা নিবেন। এখানে আমার ২৮ টা এসে আছে। এই ২৮ টা এসেতে আমি মূলত হলো এগুলো নিয়ে আলোচনা করেছি। ঠিক আছে? সো এইখানে তারপর ডু দ্য অ্যাডভান্টেজেস আউটওয়ে দ্য ডিসঅ্যাডভান্টেজেস, এটার আছে ৪ টা। তারপরে হলো এই আমরা এগুলো ক্লাসে খুব বিস্তারিতভাবে দেখতে পারবো, অথবা আপনি কোন এক টিচারের মাধ্যমে খুব ভালোভাবে দেখতে পারবেন চাইলে। আপনি নিজেও বাসায় প্র্যাকটিস করতে পারবেন। এরপর হলো এগ্রি ডিসএগ্রি ৪ টা, এই যে ৪ টা এগ্রি ডিসএগ্রি ৪ টা। এরপরে হলো পজিটিভ এন্ড নেগেটিভ ডেভেলপমেন্ট এর ৪ টা, এই হলো ৪ টা। ঠিক আছে? এরপরে হলো এই ডিসকাস বোথ ভিউস এর ৪ টা, এই হলো ডিসকাস বোথ ভিউস এর ৪ টা। ঠিক আছে? ডিসকাস বোথ ভিউস এর এই হলো ৪ টা। এরপরে হলো এই প্রবলেমস এন্ড সলিউশন এর ৪ টা। এরপরে হলো টু পার্ট কোয়েশ্চেনস এর ৪ টা। ঠিক আছে? এই হলো ৪ টা ৪ টা করে ৭ পার্টের ২৮ টা, ২৮ টার জন্য ২৮ টা ক্লাস। ২৮ টা ক্লাসে এক ক্লাসে আমি দেখাই দিলাম, আপনি লিখলেন, পরের ক্লাসে আমি কারেকশন করে দিলাম, আপনার সেন্টেন্স ইমপ্রুভ করে দিলাম, আপনার আইডিয়া জেনারেট করে দিলাম। এভাবে যদি করতে পারেন ২ থেকে ৩ মাসের ভিতর আপনার আইএলটিএস রাইটিং ব্যান্ড ৫ থেকে ৬ পয়েন্টে যাবে। ৬ থেকে ৭ এ যাবে ইনশাআল্লাহ। এই হলো আমাদের প্ল্যান। এভাবে আপনি খুব সহজেই প্ল্যানটা করতে পারেন। তাহলে এই হলো আমি আপনাদেরকে বলেছি যে এভাবে আপনি বাসায় প্র্যাকটিস করতে পারেন। আপনি যেখানে এখন ক্লাস করছেন তাদের সাথে প্র্যাকটিস করতে পারেন। নিজে প্র্যাকটিস করতে পারেন, অথবা আপনি আমার সাথেও করতে পারেন। এখন আপনি যদি আমার সাথে করেন তাহলে আমার সাথে করতে গেলে আপনার কি প্ল্যানটা? আমি সাধারণত কিভাবে করাই, হ্যাঁ? এই আচ্ছা, ওইটার আগে আমি আপনাদের একটা মডেল আনসার দেই। যে আমি সাধারণত কিরকম এসে লিখি এবং এসেটা কতটুকু কোহেরেন্স থাকে, কতটুকু ভালো, কতটুকু টাচ রেসপন্স থাকে। তাহলে খেয়াল করেন আমাদের এসে আমি একটা নিয়েছি মূলত এই দ্য পপুলারিটি অফ ট্যুরিজম ইজ ইনক্রিজিং ডে বাই ডে। বাংলায় সহজে লিখে দিয়েছি, পর্যটনের জনপ্রিয়তা দিন, দিন বাড়ছে। There are many benefits of tourism, but it also creates some problems. Do you think the advantages of outweigh the disadvantages? এই যে ট্যুরিজমের সংখ্যা দিন, দিন পপুলারিটি দিন, দিন বাড়ছে, এটার অনেক সুবিধাও আছে কিন্তু অসুবিধাও আছে। আপনি কি মনে করেন অ্যাডভান্টেজেস গুলো ছাড়িয়ে যায়? মানে আপনি কি মনে করেন there are more advantages than disadvantages? মানে ডিসঅ্যাডভান্টেজেস এর চেয়ে অ্যাডভান্টেজেস বেশি। অসুবিধার চেয়ে সুবিধা বেশি, এটা কি আপনি মনে করেন কিনা? যদি আপনি মনে করেন তাহলে আপনার ওপিনিয়ন প্রথমেই দিয়ে দিবেন। এই হলো প্ল্যান।
এটা হলো তাহলে কি টাইপ, ডু ইউ থিঙ্ক দ্য অ্যাডভান্টেজেস আউটওয়ে দ্য ডিসঅ্যাডভান্টেজেস, এটা হলো আমাদের ডু ইউ থিঙ্ক দ্য অ্যাডভান্টেজেস আউটওয়ে দ্য ডিসঅ্যাডভান্টেজেস, এটা হলো এই টাইপ, ডু দ্য অ্যাডভান্টেজেস আউটওয়ে দ্য ডিসঅ্যাডভান্টেজেস, এটা হলো এই টাইপ। আমাদের হলো 2 নাম্বার টাইপ, 7টা টাইপের ভিতরে এটা হলো 2 নাম্বার। আচ্ছা, তাহলে এই টাইপের জন্য হলো আমাদের এই হলো প্ল্যাটফর্ম, এটা হলো আমাদের টেমপ্লেট। হ্যাঁ, এই টেমপ্লেটকে ফলো করে আমরা লিখবো। আমাদের কি ফলো ইয়াটা, ইন্ট্রোডাকশন, প্যারাফ্রেজ দ্য ফার্স্ট সেন্টেন্স অফ দ্য কোয়েশ্চেন, তারপর হলো গিভ ইউর ওপিনিয়ন, তারপরে হলো বডি প্যারাতে আমরা ডিসক্রাইব ওয়ান পজিটিভ, আমরা একটা পজিটিভ কে আলোচনা করবো, বেশি দরকার নেই, একটা পজিটিভ কে আলোচনা করলে আপনার ব্যাড 9 আসবে, 100% গ্যারান্টেড ইনশাআল্লাহ। যদি আপনার লেখা ওইরকম বানানো হয় তাহলে কি ব্যাড 9 আসবে। আপনি পাঁচটা আলোচনা করলেন, খুব ভালো হলো না, আপনার 5 আসবে, 6 আসবে। তাহলে সবচেয়ে উত্তম হলো আপনি একটা একটা আইডিয়াকে জেনারেট করে, একটা মেইন সেন্ট্রাল আইডিয়াকে উপর ভিত্তি করে আপনি আপনার এসেটা প্যারাগ্রাফটা লিখবেন। ঠিক আছে, বডি প্যারা 1 এ লিখবেন পজিটিভ নিয়ে, বডি প্যারা 2 তে লিখবেন নেগেটিভ নিয়ে। আবার আপনি চাইলে বডি প্যারা 1 এ নেগেটিভ, বডি প্যারা 2 তে পজিটিভ লিখতে পারেন, এটা আপনার ইচ্ছা। সো তারপরে কনক্লুশন, গিভ ইউর ওপিনিয়ন। তাহলে এই হলো এই ছোট একটা টেমপ্লেট, আপনাকে খেয়াল রাখতে হবে। এখানে কোনো সেন্টেন্স মুখস্থ করাচ্ছি না আপনাকে যে এই সেন্টেন্সটা শুধু টেমপ্লেটে বসাই দিবেন, এটাকে আমি কখনোই ভালো মনে করি না, এটাকে আপনার ক্যারিয়ার ধ্বংস মনে করি। সো আপনি যেটা করবেন, আপনি এই টেমপ্লেটটা খেয়াল করবেন, বুঝতে পেরেছেন? সো এটা খেয়াল করবেন, এরপরে ভিতরে যা আছে এটা আপনার মাথা থেকে দিবেন, এরপরে ভিতরে যা আছে আপনার মাথা থেকে দিবেন। এখন আপনার মাথা থেকে কিভাবে দিবেন, ওই যে আমি আগে প্ল্যান করেছি যে 28টা এসে বারবার আইডিয়া জেনারেট করবেন, বারবারে টিচারদের সাথে দেখাবেন, আইডিয়া জেনারেট করবেন, লিখবেন, এবং 10টা টপিক বেসড উপর আবার প্র্যাকটিস করবেন, লিখবেন। সব মিলিয়ে যখন করবেন তখন ইউ উইল বি রেডি টু গো ফর আইএলটিএস টাক্স 2। ওকে, এই হলো আমাদের প্ল্যানটা। এখন দেখেন, তাহলে আমি একটা মডেল আনসার দেখাচ্ছি। এই আনসারটা আমি আমার এক স্টুডেন্টকে লিখে দিয়েছিলাম, যে আসলে 6.5 থেকে 7 পেতে চায়, তার জন্য আমার লেখা এটা। সো আপনারা আশা করি যদি এভাবেও লিখতে পারেন, এভাবে লেখার 80% যদি হয় আপনাদের, ইনশাআল্লাহ ব্যান্ড 7 আসবে। সো তাহলে দেখেন, প্রশ্নটা আমি আবার পড়ছি এখানে, দ্য পপুলারিটি অফ ট্যুরিজম ইজ ইনক্রিজিং ডে বাই ডে। তাহলে এখানে দেখেন, ওভার দ্য রিসেন্ট ইয়ার্স দ্য নাম্বার অফ পিপল হু ভিজিট different tourist places has significantly increased in many countries. সাম্প্রতিক সময়ে পৃথিবীর বিভিন্ন দেশে কি হচ্ছে, যারা ভ্রমণ করে তাদের সংখ্যা বেড়ে গিয়েছে। বাংলাটা মূলত এই আর কি। এই যে এই বাক্যটা আছে, এই বাক্যটাকে মূলত আমি প্যারাফ্রেজ করেছি এখানে, আর কিছুই না। তাহলে ইন্ট্রোডাকশনের প্রথম সেন্টেন্সটা হলো প্যারাফ্রেজ দ্য ফার্স্ট সেন্টেন্স, প্রশ্নের দ্বিতীয় সেন্টেন্সটা প্যারাফ্রেজিং। এই দুইটা মানে প্রথম সেন্টেন্সও প্যারাফ্রেজ, দ্বিতীয় সেন্টেন্সও প্যারাফ্রেজ। দ্বিতীয় সেন্টেন্স প্যারাফ্রেজ প্লাস স্টেট ইউর ওপিনিয়ন, দুইটা থাকবে যদি আপনার ওপিনিয়ন জানতে চায়। তাহলে খেয়াল করেন, ওভার দ্য রিসেন্ট ইয়ার্স, সাম্প্রতিক সময়ে, দ্য নাম্বার অফ পিপল who visit different tourist places has significantly increased in many countries. একদম সহজ, এখানে কোনো রেয়ার শব্দ নাই, শুধু কমপ্লেক্স করেছি এবং প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করেছি। মনে রাখবেন, আপনি যদি প্রথম বাক্যটা প্রেজেন্ট পারফেক্টে লিখতে পারেন, ইউ হ্যাভ আ বেটার চান্স টু ইমপ্রেস ইউর টিচার অর ইউর এক্সামিনার। তারপরে, ইন মাই ভিউ any negative outcomes of tourism are eclipsed মানে ডেকে যায়, overshadowed মানে এটা সিনোনিমস হলো overshadowed। তাহলে eclipsed by its positives in the sense that, এটা আপনি এইখানে ফুল স্টপ এখানে দিয়ে দিতে পারেন, এই পজিটিভ এখানে দিলেও শেষ। কিন্তু আপনি যদি আপনারা যদি থিসিস স্টেটমেন্টটা আরো বেশি স্ট্রং করতে চান, ব্যান্ড 8 এ নিতে চান, 7 প্লাস এ নিতে চান, 7.5 এ নিতে চান, তাহলে আপনি এটা লিখতে পারেন, ইন দ্য সেন্স দ্যাট, আপনি কেন এটাকে সাপোর্ট করছেন, কেন মনে করছেন যে নেগেটিভের সংখ্যা কম, পজিটিভের সংখ্যা বেশি। ইন এনি নেগেটিভ আউটকামস অফ ট্যুরিজম আর এক্লিপস মানে ডেকে যে বাই ইটস পজিটিভস, মানে হলো পজিটিভের সংখ্যা কেন বেশি মনে করছেন, এর একটা প্রধান কারণ আপনি বলে দিবেন। ইন দ্য সেন্স দ্যাট, ওই পক্ষে যে ওই অনুসারে যে it significantly contributes to the local economy মানে লোকাল ইকোনমিকে আর অর্থনৈতিক অবস্থাকে এটা ভালো করে, মানে অবদান রাখে লোকাল ইকোনমিকে, মানে আর এই লোকাল যে অর্থনৈতিক অবস্থা আছে সেখানে এটা কি করে, কন্ট্রিবিউট করে, মানে অবদান রাখে। তাহলে এই হলো আমাদের ইন্ট্রোডাকশন। ঠিক আছে, এই ইন্ট্রোডাকশনটা আমি এখানে খুব সংক্ষেপে বর্ণনা করেছি, কিন্তু ক্লাসে স্টেপ বাই স্টেপ প্যারাফ্রেজ করে করে দেখাবো। সো তারপরে হলো বডি প্যারা 1। বডি প্যারা 1 এ দেখেন, খেয়াল করেন বডি প্যারা 1 এ আমি কি করেছি। এডমিটেডলি আমি তো আসলে পজিটিভকে সাপোর্ট করেছি, তাই এডমিটেডলি দিয়ে শুরু করেছি। এটা ভালো একটা হলো কোহেসিভ ডিভাইস, আপনি এটা ইউজ করতে পারেন যদি যখন আপনি পজিটিভকে আপনি সাপোর্ট করবেন কিন্তু নেগেটিভ দিয়ে শুরু করেছেন, মানে আরেকজনের যে এটা যে সত্য সেটা আপনি মেনে নিচ্ছেন হালকা করে।
তাহলে admittedly one negative outcome of tourism is that it affects the local environment and cultural heritage. হ্যাঁ, এটা লোকাল এনভায়রনমেন্ট এবং কালচারাল হেরিটেজ কে কি করে, একটা এফেক্ট করে। যেমন in other words, when a tourist spot gets popularity, its natural habitat are replaced with buildings, road and infrastructures. এটা হলো সাপোর্ট সেন্টেন্স। আগের যে সেন্টেন্সটা বলেছি সেটাকে আরেকটু আরেকটু ফার্দার এক্সপ্লেইন করেছি। আগে বলেছি যে এনভায়রনমেন্ট এবং কালচারকে এটা এফেক্ট করে নেগেটিভলি। সো এখানে আমি আরেকটু বর্ণনা করছি যে কেমন। অন্য কথায় বলতে গেলে when a tourist spot gets popularity, যখন একটা টুরিস্ট স্পট ব্যস্ততা বেড়ে যায়, তখন এখানকার যে রাস্তাঘাট তখন এখানকার যে বাসস্থান আছে এগুলো কি দিয়ে রিপ্লেসড হয়, বিল্ডিং, রোডস এন্ড আদার ইনফ্রাস্ট্রাকচারস, এই কয়েকটা জিনিস দিয়ে রিপ্লেসড হয়। তারপরে ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ কক্সবাজার সি বিচ ইজ আ ভেরি পপুলার ডেস্টিনেশন ইন আওয়ার কান্ট্রি। কক্সবাজার সি বিচ হলো আমাদের দেশে খুবই জনপ্রিয় একটা সি বিচ। নাও ইন অর্ডার টু অ্যাকোমোডেট মিলিয়নস অফ ভিজিটর্স পার ইয়ার, প্রতি বছর হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে জায়গা দেওয়ার জন্য দ্য অথরিটি হ্যাজ কাট ডাউন আ লট অফ ট্রিজ এন্ড মাউন্টেন্স এন্ড বিল্ট মেনি হোটেলস, রেস্টুরেন্টস এন্ড মার্কেটস। তার মানে সাম্প্রতিক সময়ে এখন এই যে হাজার হাজার মানুষকে জায়গা দেওয়ার জন্য অথরিটির ওরা কি করেছে, গাছপালা কেটে ফেলেছে, রাস্তা কিছু এই আপনার এই পাহাড় পর্বত কেটেছে, কেটে কি করেছে, কি জন্য কেটেছে, এই যে হোটেল, রেস্টুরেন্ট, মার্কেট এগুলো তৈরি করার জন্য। বিসাইডস the sea is getting polluted because of the extreme behavior of the visitors, so tourism is having a bad impact on the local environment. এটা হলো একদম ফাইনাল একটা প্যারাক দিলেন, যে ফাইনাল যে সামারি বলে দিলেন যে ট্যুরিজমটা, এই এতক্ষণ তো ট্যুরিজমের নেগেটিভ বললেনই, ফাইনাল আরেকটা বলে দিলেন যে ট্যুরিজম ইজ হ্যাভিং আ ব্যাড ইম্প্যাক্ট অন দ্য লোকাল ইকোনমি। তাহলে এখন দেখেন প্রত্যেকটা সেন্টেন্সের সাথে প্রত্যেকটা সেন্টেন্সের এখানে কলোকেশন আছে, প্রত্যেকটা সেন্টেন্সের সাথে প্রত্যেকটা সেন্টেন্সের। তাহলে এই হলো আমাদের এটা। ঠিক আছে, তাহলে আমি আপনাদের কলোকেশনটা একটু দেখাই কিভাবে কি করেছে এখানে। তাহলে দেখেন, এই আরেকটু ভালো করে বুঝবেন। এখানে দেখেন যে ওয়ান নেগেটিভ আউটকামস, এটা হলো মেইন একটা নেগেটিভ আউটকাম, ইজ দ্যাট ইট এফেক্টস লোকাল এনভায়রনমেন্ট এন্ড কালচারাল হেরিটেজ। তারপরে এই এটা যে এনভায়রনমেন্ট এন্ড কালচারাল হেরিটেজ কে নেগেটিভ ভাবে প্রভাব ফেলে করে, উপর লোকাল এনভায়রনমেন্টের উপর নেগেটিভ একটা প্রভাব ফেলে, এটাকে আমি আবার নতুন আরেকটা সেন্টেন্স দিয়ে এখানে বর্ণনা করেছি। তাহলে দেখেন কিভাবে। ইন আদার ওয়ার্ডস, এটা হলো কোহেসিভ ডিভাইস। এটা কি ডিভাইস? কোহেসিভ ডিভাইস। ইন আদার ওয়ার্ডস, হ্যাঁ ঠিক আছে, ইন আদার ওয়ার্ডস, ওকে। When a tourist spot gets popularity, its natural habitats are replaced with এই যে এতটুকু, এই যে পপুলারিটি পেলে এই সমস্যাগুলো হয়, পপুলারিটি পেলে এই সমস্যাগুলো হয়, ঠিক আছে। সো উদাহরণস্বরূপ আমি কক্সবাজার সি বিচ ইজ আ ভেরি পপুলার ডেস্টিনেশন ইন কান্ট্রি, এটা হলো প্রথম বাক্যটা, উদাহরণের প্রথম বাক্য এটা। এখন আমি উদাহরণকে ডেভেলপ করব, ঠিক আছে। ফর এক্সাম্পল, কক্সবাজার সি বিচ ইজ আ ভেরি পপুলার ডেস্টিনেশন ইন আওয়ার কান্ট্রি, এটা হলো উদাহরণ। এখন এই উদাহরণকেই আমি ডেভেলপ করব, আমি অন্য কোথাও যাচ্ছি না। মানে আগের সেন্টেন্স প্রথম দেখেন, খেয়াল করেন, প্রথম সেন্টেন্সটা হলো মেইন টপিক, এরপরে আমি এটাকে একটু এক্সপ্লেইন করেছি, এরপরে এই রিলেটেড আমি এক্সাম্পল নিয়েছি। তার মানে এখন পর্যন্ত প্রথম সেন্টেন্স থেকে থার্ড সেন্টেন্স পর্যন্ত আমার সম্পূর্ণভাবে লজিক্যাল একটা প্রগ্রেস আছে, সম্পূর্ণভাবে কোহিজন এবং কোহিয়ারেন্স মেইনটেইন করেছে। তারপরে এইটা, এই কক্সবাজারকে আমি এখন ডেভেলপ করব দুইটা অথবা তিনটা সেন্টেন্সের পরবর্তীতে। এটা আমার অনেকগুলো বডি প্যারা ডেভেলপ করার অনেকগুলো অ্যাপ্রোচের ভিতরে এটা একটা অ্যাপ্রোচ, যেটা আমি অনেক সময় ফলো করি। এটা খুব ভালো একটা ইফেক্টিভ একটা অ্যাপ্রোচ, যে এক্সাম্পলকে আপনি ডেভেলপ করলেন। যে তারপর দেখেন কিভাবে ডেভেলপ করেছি। Nowadays, in order to accommodate, ঠিক আছে, in order to accommodate millions of visitors per year, the authority has cut down a lot of trees and mountains and built many hotels, restaurants and markets. বড় একটা সেন্টেন্স। এই যে এইভাবে যে হাজার হাজার মানুষকে জায়গা দেওয়ার জন্য লক্ষ লক্ষ গাছ কেটে ফেলা হয়েছে এবং বাড়িঘর তৈরি করা হয়েছে, ঠিক আছে। এই একটা উদাহরণ দিলাম সোজা বাঙালি হিসাব। এখন এই এক্সাম্পলটাকে আরেকটু ডেভেলপ করেছি। এখন এই যে গাছপালাগুলো কেটে ফেলেছি, এরপর এর ফলে এই হলো এই কক্সবাজারের একটা ডেভেলপ, এই হলো কক্সবাজারের একটা এক্সাম্পল দিলাম। এখন কক্সবাজার নিয়ে আমি আরেকটু ডেভেলপ করছি। এই যে কক্সবাজার সি বিচকে আরেকটু বলছি, যে মানুষ যে ওইখানে যায়, যাওয়ার পরে আসলে কি হয় দেখেন।
বিসাইডস এছাড়াও এই যে কক্সবাজারকে আমি ডেভেলপ করছি। এখন আমি আইডিয়া রিলেটেডই আছি, একটা টপিকই, একটা সেন্ট্রাল টপিকই এখন আমি ডেভেলপ করছি। The sea is getting polluted because of the extreme behaviors of the visitors, মানে এই যে সাগর আছে না কক্সবাজার, এটা কি হচ্ছে, দূষিত হচ্ছে কেন, তাই এই সব মিলিয়ে এই চারটা সেন্টেন্স যে বললাম এখন পর্যন্ত, এই সব মিলিয়ে বললাম যে সো ট্যুরিজম ইজ হ্যাভিং আ ব্যাড ইমপ্যাক্ট অন দ্য লোকাল এনভায়রনমেন্ট। এভাবে আমি চারটা সেন্টেন্স বলার পরে ফাইনালি একটা সামারি দিলাম, দেওয়ার পরে আপনার এইভাবে আমি প্রথম বডি প্যারাটা লিখলাম আগে। এইটা এইভাবে যদি দেখেন, খেয়াল করেন একটা সেন্টেন্সের সাথে আরেকটা সেন্টেন্স কতটুকু মিল। কোন সেন্টেন্স, কোন বাক্য, একটা শব্দ অফ টপিক না, প্রত্যেকটা শব্দ, ইভেন ইট, দি, লোকাল, এনভায়রনমেন্ট, যা শব্দ আছে এখানে সবগুলোই আপনার টপিক রিলেটেড। একটা সেন্টেন্সের সাথে আরেকটা সেন্টেন্স খুবই ভালো একটা মিল আছে। এভাবে যদি আপনি লিখতে পারেন, ইনশাল্লাহ আপনার ব্যান্ড 7.5 8ও আসতে পারে। ঠিক আছে, সো তাহলে এইভাবে ফলো করে আপনি খুব সহজেই, ব্যাপারটা হলো এইভাবে কি আপনি শিখছেন, এভাবে কি আপনি শিখছেন, আপনি একটু নিজেকে প্রশ্ন করেন, আপনি যার কাছ থেকে শিখছেন এভাবে কি আপনি শিখছেন, এভাবে কি আপনাকে শেখানো হচ্ছে যে আগের সেন্টেন্সটার সাথে পরের সেন্টেন্স যে মিল আছে এটা কেন মিল আছে, অথবা কেন মিল হয়নি, এটা কি কখনো আপনি নিজেকে প্রশ্ন করেছেন? এই প্রশ্নটা যদি না করেন তাহলে আপনাকে আবার নিজেকে প্রশ্ন করতে হবে, আমি কি শিখছি। আপনি কি শিখছেন নিজেকে প্রশ্ন করেন, যার কাছ থেকে শিখছেন সে কি শিখাচ্ছে তাকে প্রশ্ন করেন, আবার নিজেকে প্রশ্ন করেন, করার পরে আপনার সময়টা বাঁচান, টাকাটা বাঁচান, নিজে পরিশ্রম করেন এবং ভালো জায়গা থেকে শিখেন। এটা হলো মূল কথা আর কি। ঠিক আছে, এরপরে হলো দ্বিতীয় বডি প্যারা, তো এইভাবেই আমি করেছি। দ্বিতীয় বডি প্যারাতে আরেকটা ইয়ে করেছি, আরেকটা বডি প্যারার স্টাইল ফলো করেছি। মূলত হলো দুইটা বডি প্যারা, দুইটা ডিফারেন্ট স্টাইল ফলো করেছি। এটা যেহেতু আমাদের মডেল শুধুমাত্র ওভারভিউ ক্লাস, এখানে আমি শুধু এই বলছি, তারপর একটু পড়ে দিচ্ছি। দেখেন এমন সুন্দর একটা প্যারাগ্রাফ, এটা আপনি পড়লেই বুঝতে পারবেন কেন সুন্দর। আমি বলছি, দেখেন খেয়াল করেন। However, tourism has brought many positive sides for the country. এখানে এডমিটেডলি দিয়ে শুরু করলাম, একটা আইডিয়াকে ডেভেলপ করেছি, তারপরে যাই হোক এখন আপনি আপনার পক্ষে চলে আসছেন, এখন আপনি আপনার পক্ষে চলে আসছেন। দেখেন কত সুন্দর করে যে এখানে বলা আছে, the big tourism has brought many positive sides for the, এই যে has brought খুব সুন্দর সেন্টেন্স, many positive sides for the country, এখান থেকে শুরু করে এখানে আপনার জটিল কোনো সেন্টেন্স লিখতে হবে না। আপনি যদি কোহিজন ঠিক থাকে, টাস্ক রেসপন্স ঠিক থাকে, ইউ আর গোইং টু গেট আ ব্যান্ড 7। আপনি কেন আপনার সেন্টেন্সকে বড় করার চেষ্টা করছেন, আপনি কেন বড় বড় ওয়ার্ড লেখার চেষ্টা করছেন, আমি বুঝে আসে না আমার, কেন করবেন? এগুলো লিখে তো কোনো লাভ নেই। আপনি যা জানেন ওইটা যদি কলোকেশন ঠিক থাকে ওইটাই ইউজ করেন, বড় বড় ফাটাফাটি রেয়ার শব্দ ইউজ করার কোনো প্রয়োজন নাই। দেখেন আমি এই অ্যাসেটা 8.5 ব্যান্ডের, 8 থেকে 8.5 ব্যান্ডের। এই অ্যাসেটাতে কোন শব্দই আপনি অপরিচিত হবে এমন নাই। কিন্তু আমি কি খেয়াল রেখেছি, আমি খেয়াল রেখেছি যে একটা সেন্টেন্সের সাথে আরেকটা সেন্টেন্স কতটুকু মিল আছে, আমি প্রশ্নে যা করেছি সেটার সাথে আমার কতটুকু মিল আছে, আমি যেই ফ্রেজটা ইউজ করছি সেই ফ্রেজটা সেই সেন্টেন্সে এবং সেই বডি প্যারাতে কতটুকু যাচ্ছে, এই জিনিসগুলো আপনার খেয়াল রাখতে হবে। হ্যাঁ, প্রথম অবস্থায় এত জিনিস খেয়াল রেখে লিখতে গেলে আপনার 2-3 ঘন্টা লাগবে, কিন্তু এভাবে প্র্যাকটিস করে আপনি টিচারদের মাধ্যমে দেখাইলে আশা করি যে ইনশাআল্লাহ আপনি 2-3 মাসের ভিতরে ভালো একটা ফল পাবেন। তাহলে দেখেন এই যে এই দ্য বিগেস্ট পার্সেন্টেজটা দেখেন, খেয়াল করেন, এই যে দ্য বিগেস্ট বেনিফিট, এই যে আগে যে বলেছি পজিটিভ বেনিফিটস, এটাকে আমি এখন প্যারাফ্রেজ ইউজ করেছি। ঠিক আছে, প্যারাফ্রেজ ইউজ করছি দ্য বিগেস্ট বেনিফিট, পজিটিভ সাইডস বিগেস্ট বেনিফিট, খুব সুন্দরভাবে প্যারাফ্রেজ করেছি, রেফারেন্সিং করেছি। দেখেছেন প্যারাফ্রেজ কেন ইম্পর্টেন্ট, রেফারেন্সিং চলে আসে, আপনার কোহিরেন্স চলে আসে, আপনার এই লেক্সিক্যাল রিসোর্স চলে আসে। ঠিক আছে, ইজ দ্যাট, তাহলে দ্য বিগেস্ট বেনিফিট ইজ দ্যাট ট্যুরিজম কন্ট্রিবিউটস টু দ্য লোকাল ইকোনমি। ট্যুরিজম এই যে লোকাল ইকোনমিকে কি করে, লোকাল ইকোনমির প্রতি অবদান রাখে, অথবা লোকাল অর্থনৈতিক অবস্থাকে অবদান রাখে আর কি, বৃদ্ধি করতে। কেমন আপনাকে দেখাই এখন, এটা হলে যে দেখেন একটা বাস্তবিক একটা সিচুয়েশন কল্পনা করেছি, বাস্তব সিচুয়েশন, ওয়েন ক্লজ দিয়ে আমি অনেক ইউজ করি এই ক্লজটা, ভালো লাগে আপনার টাস্ক রেসপন্সের জন্য, এবং এটা কিন্তু আবার কোহিরেশন জন্য ভালো। when people visit a place, they stay in a hotel, hire cars, go shopping and eat in a restaurant, এটা হলো কম্পাউন্ড এন্ড কমপ্লেক্স সেন্টেন্স। তার মানে একজন মানুষ যখন একটা জায়গায় ভিজিট করে তখন সে হোটেল ভাড়া করে, গাড়ি ভাড়া করে, শপিং এ যায়, রেস্টুরেন্টে যায়, এগুলো করে, এটাই তো বাস্তব কথা। এই একটা কথা বললাম। এখন এই কথাটা পজিটিভ না নেগেটিভ,
এই কথাটা যে আমি বললাম, এটা যে টুরিস্টের যে এলাকায় যায় সেজন্য পজিটিভ না নেগেটিভ? অবশ্যই পজিটিভ, ঠিক না? এই দিস ইজ আ পজিটিভ। এই সারা জীবন এই বাক্যটা ইউজ করবেন, সারা জীবন। সারা জীবন এখন আমি যে বাক্যটা লিখে বলছি সেটা ইউজ করবেন, দেখবেন যে আপনার রাইটিং ব্যান্ড কোথায় যায়, আপনার কোহেশন কত ভালো হয়। এক সহজ, কঠিন কেন করছেন? কঠিন কেন করছেন? দিস ইজ অ্যাডভান্টেজিয়াস ফর দ্য লোকালস। এই যে আগে যে বললাম এই সেন্টেন্সটাকে আমি এটা দিয়ে দিস ইজ, এই দিস দিয়ে আমি রেফার করেছি, ঠিক আছে? এই রেফার করবেন আপনি আগের সেন্টেন্সটার সাথে, পরের সেন্টেন্সটা আপনি রেফার করবেন। কেন করছেন না? আপনি বড় করছেন কেন? কেন আপনি বেশি কঠিন করার চেষ্টা করছেন? সো তাহলে দেখেন, এই যে সেন্টেন্সটা এখন আমি বলেছি, এই যে এই সেন্টেন্সটা আমি বলেছি যে when people visit a different place they stay in a hotel, অথবা visit a place they stay in a hotel, hire cars, go shopping and eat in a restaurant। এটা একটা সিচুয়েশন বলেছি, এটা একটা ফ্যাক্ট বলেছি, এটা হলো একটা ফ্যাক্ট, ঠিক আছে? বলতে গেলে অনেক কথা চলে আসে, এত কিছু বোঝানোর আজকের ক্লাসে আমার ছিল না, আমার আরেকটা ক্লাস করতে চেয়েছিলাম, তারপর আমি বললাম আর কি। তো এটা একটা ফ্যাক্ট। এই ফ্যাক্টটা পজিটিভ না নেগেটিভ? এই ফ্যাক্টটা পজিটিভ। এটা এই যে পজিটিভ, কখন এটা নেগেটিভ হতে পারে? তখন আপনি নেগেটিভের প্যারাগ্রাফে এটা ইউজ করতে পারবেন। কখন এটা পজিটিভ হতে পারে? তখন এটা পজিটিভের প্যারাগ্রাফ ইউজ করতে পারবেন। সেজন্য খেয়াল রাখেন ভালো করে, ঠিক আছে? দিস ইজ অ্যাডভান্টেজাস ফর দ্য লোকালস বিকজ দে ক্যান ট্রেড উইথ দ্য ভিজিটর্স এন্ড আর্ন আ সিগনিফিকেন্ট অ্যামাউন্ট অফ মানি। এখানে আপনি ফুল স্টপ দিতে পারেন। কিন্তু আপনি যদি ভালো 8 পেতে চান অথবা 7+ পেতে চান, দাস ইমপ্রুভিং দ্য লোকাল ইকোনমি, আরো বড় করলেন। কিন্তু আপনি যদি এখানে থেমে দেন, আপনার ব্যাংক কিন্তু এখনো 7 আছে। যে এটা খুবই অ্যাডভান্টেজাস, এটা খুবই সুবিধাজনক। কারণটা কি? এটা এই করে। কারণটা কি? এটা করলে লোকাল পিপলরা ব্যবসা করতে পারে, টাকা উপার্জন করতে পারে। এভাবে লোকাল ইকোনমিটা ইমপ্রুভমেন্ট হয়, ঠিক আছে? দাস ইমপ্রুভিং দ্য লোকাল ইকোনমি। এই হলো সেকেন্ড সেন্টেন্স। তাহলে খেয়াল রেখেছেন কিনা? আমার কাছে তো মনে হচ্ছে যে খুবই এক্সাইটিং একটা স্ট্রাকচার, এটা খুবই এক্সাইটিং একটা এই সিস্টেম। এটা এই সিস্টেমটা যদি আপনি ফলো করেন, অবশ্যই ইনশাআল্লাহ আপনার রাইটিং ইমপ্রুভ হবে। রাইটিং কেন কঠিন হবে? রাইটিং একদম সহজ, একদম পানিবাদ। আপনাকে সিস্টেমটা জানতে হবে, সিস্টেম যে জানে তার কাছ থেকে শিখতে হবে, আপনার রাইটিংটা দেখাতে হবে একজনকে, ঠিক আছে? তারপরে দেখেন, ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, কক্সবাজার ইজ ওয়ান অফ দ্য টুরিস্ট প্লেস, ওয়ান অফ দ্য টপ টুরিস্ট প্লেস ইন বাংলাদেশ। আবার কক্সবাজারের কথা নিয়ে আসলাম, কি করবো, আমার যে কক্সবাজারই ভালো লাগে এই জন্য আর কি, ঠিক আছে? উদাহরণস্বরূপ এই, হ্যাঁ, এখন এই আবার কক্সবাজারকে আমি একটু ডেভেলপ করেছি, দেখেন পরের সেন্টেন্সটা আবার ডেভেলপ করেছি। The transportation system has greatly improved there in recent years and local people find no difficulty in getting a job. Therefore, the city is growing faster than any other cities in Bangladesh. খেয়াল করেছেন, এই তিনটা বাক্যই আমি এই কক্সবাজারকে নিয়ে ব্যাখ্যা করেছি, ডেভেলপ করেছি। আর আমি বাক্যগুলো এখানে খুব বিস্তারিত আলোচনা করছি না, আপনারা নিজেরা অ্যানালাইসিস করে নেবেন। আশা করি যতটুকু বোঝানোর চেষ্টা করেছি আপনারা বুঝতে পেরেছেন, এবং আপনাদের কি জানতে হবে সেটা বোঝানোর সেটা আমি বোঝাতে পেরেছি, ঠিক আছে? তাহলে আমি ফাইনালি আপনাদেরকে যেটা বলবো, দেখেন আইএলটিএস এসেটা খুবই টাফ, আবার খুবই সহজ। আপনি সহজভাবে নিলে, সহজ মানুষের কাছ থেকে শিখতে পারলে, আপনি নিজে সহজভাবে আইডিয়াটা নিয়ে আসলে, আইডিয়া জেনারেট করতে পারলে সহজ। কিন্তু কলোকেশনস, ফ্রেজ, স্ট্রাকচারস, টাস্ক রেসপন্স, যে 11টা জিনিস প্রথমে বলেছি সেগুলো আপনার খেয়াল থাকতে হবে। খেয়াল থাকলেই সহজ। কনক্লুশনটা দেখেন আরো কত সুন্দর করে লিখেছি, কত সুন্দর শব্দ, মাত্র 279, কত ছোট, মাত্র 279টা, কিন্তু কত কিছু বলে ফেলেছি। 279টা শব্দের ভিতরে কত কিছু বলেছি, খেয়াল করেছেন? এখানে একটা একটা আইডিয়াকে তিনটা কতগুলো ডেভেলপ করেছি, এখানে একটা আইডিয়াকে কত সুন্দর করে ডেভেলপ করেছি। আবার এইখানে মাত্র একটা সেন্টেন্স, দুইটাতে কেন যাবো? তাহলে তো আমার 300 পার হয়ে যাবে। একটাই মোর দেন এনাফ, ব্যান্ড 8 এর জন্য মোর দেন এনাফ একটাই। আপনি 7 চাচ্ছেন, কেন দুইটাতে যাবেন? একটাই লিখে দিয়ে আসেন। কিন্তু বডি প্যারা ভালো করেন, এইভাবে এখন এখানে যেভাবে বডি প্যারাটা লিখেছি এইভাবে লেখার চেষ্টা করেন। ইন্ট্রোডাকশনটা ঠিক মোটামুটি ঠিক রাখেন, কনক্লুশনটা মোটামুটি ঠিক রাখেন, বডি প্যারা 200% করেন, যা ভালো করেন তার চেয়ে 200% ভালো করেন, ঠিক আছে? So in conclusion, the positives of tourism as such economic progress of the local economy and the country overshadows its negative effects on the local environment. আচ্ছা, এটার আমি ব্যাখ্যা করলাম না, এটা আপনারা পড়লে খুব সুন্দরভাবে বুঝতে পারবেন। আপনাদের যদি মনে করেন যে এই অ্যাসেটা লাগে অথবা এই পিডিএফ ফাইলটা লাগে, তাহলে আমাকে আমার ফর্মটা থাকে, ফর্মটা ফিল আপ করবেন, অথবা আমার সাথে পার্সোনালি আপনারা এই যোগাযোগ করবেন আর কি, ঠিক আছে? আমার সাথে পার্সোনালি আপনারা যোগাযোগ করবেন আপনাদের যদি এই ফর্মটা লাগে। তাহলে দেখেন এই হলো এই পার্সোনালি যোগাযোগ করবেন। এরপরে দেখেন
ইউ উইল হ্যাভ 24 ক্লাসেস। এখন ধরেন আপনি যদি আমার সাথে আসতে চান, এখন আপনি যদি আমার সাথে আসতে চান, আমি আপনাকে কি শিখাবো? আমি আপনাকে 3 মাসের জন্য নিব। যদি আপনার সময় না থাকে তাহলে 2 মাসের জন্য নিব মিনিমাম। কারণ এই 28টা এসে এত সুন্দরভাবে নিখুঁতভাবে বোঝাতে গেলে আপনার সময় প্রয়োজন। আপনি একদিনে সবকিছু খেতে পারবেন না, 15 দিনও না, 1 মাসও না। আপনাকে মিনিমাম, আপনি যদি আগে আইএলটিএস পরীক্ষা দিয়ে থাকেন তাহলে 2 মাস, আগে যদি আগে আইএলটিএস না দিয়ে থাকেন, আইএলটিএস এর একটু দুর্বলতা আছে আপনি, তাহলে 3 মাস, 4 মাসও লাগতে পারে, 3 মাস। তাহলে আমরা এই প্ল্যানটা হলো 2 থেকে 3 মাসের জন্য, 2 মাসের প্ল্যানটা করেছি। 2 মাসে আপনি 24টা ক্লাস করবেন, আমি একটা এসে করবো, আপনি একটা এসে করবেন, আপনার এসেটাকে আমি ইমপ্রুভ করবো, আপনার সেন্টেন্সটাকে ইমপ্রুভ করবো, আপনাকে 15টা মিনিমাম কমপ্লেক্স স্ট্রাকচার শিখাবো। এটা পড়ে নিবেন, পজ করে সুন্দর করে পড়ে নিবেন, ঠিক আছে? সো তাহলে বুঝতে পারবেন। তাহলে এই ভিডিওটা পজ করে সুন্দর করে পড়ে নিবেন। তাহলে 24টা ক্লাস নিব, তারপরে 24টা ক্লাসে আপনার এই সবগুলো রাইটিং সুন্দর করে বুঝাবো, আপনি এসে দিবেন, সেটা আমি দেখবো, দেখে ইমপ্রুভ, সেন্টেন্স গুলো ইমপ্রুভ করে দিব। সেন্টেন্স গুলো কিভাবে ইমপ্রুভ করে সেটার আরেকটা ভিডিও আমি শেয়ার করবো আপনাদের সাথে, সেটাও দেখতে পারেন, ঠিক আছে? যে আসলে কি আপনাদের সেন্টেন্স গুলো আমি ইমপ্রুভ করি কিনা, আপনাদের ব্যান্ড 6 এর সেন্টেন্সটা আমি ব্যান্ড 7 এ নিতে পারি কিনা, আপনাদের 5.5টা 6.5 নিতে পারি কিনা, আপনাদের 5.5 এর অ্যাসেটা আমি 6.57 করতে পারি কিনা। এটাই আমার লক্ষ্য, আপনাকে আমি হেল্প করবো, এটাই আমার মেইন উদ্দেশ্য, বিজনেস নয়। হ্যাঁ, টাকা অবশ্য কিছু নেই, সেটা নিজের মতো চলতে হবে। সো তারপরে দেখেন, ইউনিট এই হলো এটা কোনটা। এখন আপনাকে সত্য কথা বলি যে ইউনিট টু স্টাডি অ্যাজ মেনি মডেল আনসার অ্যাজ পসিবল। মডেল আনসার যত বেশি পড়বেন, যত বেশি সম্ভব পড়বেন। কোনগুলো পড়বেন? যেগুলো অথেন্টিক। আমি আপনাকে প্রচুর মডেল আনসার দিব, এগুলো পড়বেন। আমার লেখা মডেল আনসার আছে 3টা, আমার পার্সোনাল কোচের মডেল আনসার আছে, সবগুলো মিলে আপনি মডেল আনসার পারবেন। পরে পরে শুধু এই 5টা জিনিস খেয়াল রাখবেন, এখানে যা আছে এগুলো খেয়াল রাখবেন, এগুলো আইডিয়া করবেন। এগুলো আর আজকে বর্ণনা করছি না। ধরেন এখন যদি আপনার লেভেল 4.5 থেকে 5 থাকে, তাহলে সর্বোচ্চ আপনি 2 মাসে 6.5 দিতে পারবেন, কখনোই আপনি 7 আশা করবেন না। এরকম আশা থাকলে আমার কাছে আসবেনই না। এখন আপনার লেভেল যদি 6 থাকে, তাহলে আপনি আমার কাছে 7 এর জন্য আসতে পারেন, এরপরে কোনো গ্যারান্টি না। আম, তারপর দেখেন ইন দা স্কোর কত পাবেন, এটার গ্যারান্টি আমি দিচ্ছি না, কখনোই দিব না। আপনি 7 পাবেন না 7.5 পাবেন না 9 পাবেন, এটা আপনি জানেন। কারণ আপনার স্কোর এখন, আপনার লেভেল এখন কি আছে এটা আপনিই ভালো জানেন। আপনার মাথায় কয়টা ওয়ার্ড আছে এটা আপনি জানেন। আপনার মাথায় ওয়ার্ড আছে 10টা, আমি আন্দাজে বলে দিলাম ভাই আপনি আসেন, 1 মাসে আমি আপনাকে 7 পাওয়া দেবো, এটা জীবনে সম্ভব না। আপনি আমার মাথায় টাকার বস্তা দিয়ে দিল, এটা সম্ভব না। এখন তাহলে কি সম্ভব? আপনার লেভেল যদি 4.5 থাকে, 5 থাকে, তাহলে আপনি 6 এ ওঠানো সম্ভব কয়েক মাস সময় দিলে। আহ আপনার লেভেল এখন 6 আছে, কয়েক মাস সময় দিলে 6.5 থেকে 7 এ ওঠানো সম্ভব। এখন আপনার ব্যান্ড স্কোর বৃদ্ধি করা সম্ভব। এখন আপনার যত লেভেলেই থাকেন সেটা থেকে 7 নেওয়া সম্ভব না। আপনার লেভেল যদি 7 থাকে, এটা থেকে 8 নেওয়া সম্ভব, এটা থেকে 8 নেওয়া সম্ভব, 7.5 এ নেওয়া সম্ভব। কিন্তু আপনার লেভেল যদি 6 থাকে, 5 থাকে, সেখান থেকে 7 এ নেওয়া সম্ভব না। এরকম হলে আসবেন না। তাহলে আপনি কি করবেন? আপনার বাস্তবিক বাস্তবিক প্রত্যাশা নিয়ে আসবেন। বাস্তবিক প্রত্যাশা নিয়ে আসলে, এটা আপনি এই যে আমি যেটা বলেছি, আপনি পজ করে পড়বেন, পড়লে জিনিসটা বুঝতে পারবেন যে আমি আসলে কতটুকু আপনাদেরকে দায়িত্বটা নিচ্ছি এবং আপনাদেরকে কতটা দায়িত্ব দিচ্ছি, ঠিক আছে? আপনাকে যদি ব্যান্ড 7 পেতে হয়, 6.5 পেতে হয়, তাহলে 50% এরর ফ্রি সেন্টেন্স থাকতে হবে, ঠিক আছে? এখন দেখেন, প্রশ্ন আছে, আপনি কি 6 পাবেন কিনা। আমার সাথে 2 মাস কোর্স করার পরেও আপনি 6 পাবেন কিনা সেটা আপনার ডিপেন্ড করবে। কিসের উপর ডিপেন্ড করবে? তাহলে দেখেন, ইন দি এক্সাম হল, ইফ ইউ আন্ডারস্ট্যান্ড দ্য এসে এন্ড অ্যাড্রেস ইট অ্যাকর্ডিংলি, ইউ উইল হ্যাভ আ বেটার চান্স to gain 7. But if you don't understand the essay or address the questions partly or go off topic, you might end up getting 5 or at best 5.5, ঠিক আছে? তাহলে ব্যাপারটা হলো, আপনি যদি আইএলটিএস এর প্রশ্নটা বুঝতে পারেন, সে অনুযায়ী অ্যাড্রেস করতে পারেন, তাহলে আপনি রেসপেক্টেড স্কোর ইনশাআল্লাহ পাবেন। কিন্তু আপনি যদি প্রশ্ন না বুঝেন, তাহলে তো এই ক্ষেত্রে আমার কোনো সমস্যা, আমার কোনো দোষ থাকবে না, কারণ আপনি প্রশ্ন বুঝেন নাই। আমার কাছে 4 মাস পড়লে কি, আমার কাছে আপনি 1 বছর পড়েছেন, কোনো সমস্যা নেই, কিন্তু আপনি তো প্রশ্নই বুঝেন না। তাহলে আপনার প্রশ্ন বোঝার জন্য এখন কি করতে হবে? প্রশ্ন বোঝার জন্য এই এই 28টা এসে করার পর আরো 10-15টা এসে করে করে আমাকে দেখাইলে আমি বুঝতে পারবো যে আপনি প্রশ্নটা বুঝছেন কিনা। এরপর যদি মনে করি যে আপনি প্রশ্নটা বুঝছেন, তখন আপনি ইউ আর রেডি টু গো ফর দি আইএলটিএস টেস্ট, ঠিক আছে? এর আগে না, আপনি এই জিনিসগুলো আপনি খুব সূক্ষ্মভাবে দেখবেন, বারবার পড়বেন, যে এখানে আমার শর্তটা দেওয়া আছে যে আপনি কিভাবে ইমপ্রুভ করতে পারবেন এবং কি কি আপনি আমার কাছ থেকে এক্সপেক্ট করতে পারেন, ঠিক আছে? তাহলে এই ছিল আজকের আলোচনা। আজকের আলোচনায় খুব গুরুত্বপূর্ণ, অনেকদিন ধরে ভাবছিলাম যে এরকম একটা ভিডিও করতে হবে, না করলে আসলে স্টুডেন্টরা বারবার এসে প্রত্যেকজনকে পার্সোনাল কাউন্সিলিং করা খুবই খুবই টাফ হয়ে যাচ্ছে। স্টুডেন্ট সংখ্যা, ব্যাচের সংখ্যা বেড়ে যাচ্ছে, আর যারা আসছে তারা তো আলহামদুলিল্লাহ খুবই স্যাটিসফাইড, সবাই ভালো রেজাল্ট করছেন। তো মূলত হলো এই উদ্দেশ্য নিয়ে আমি আপনাদের সাথে আসছি যে আপনারা এই ভিডিওটা দেখেন, যারা মূলত আমার সাথে আসছেন, আমার সাথে ক্লাস শুরু করার আগে, কনফার্ম করার আগে আপনি আমার একটা ভিডিও দেখেন।
আমি আপনাকে কিভাবে হেল্প করব, আপনি কি প্রত্যাশা করা উচিত। এই ভিডিওটা দেখলে আশা করি আপনাদের ভালো লাগবে এবং আপনারা কি শিখতে পারবেন সেই জিনিসটা জানতে পারবেন। সো আপনারা ফুলি ভিডিওটা দেখবেন। প্রয়োজনে ২-৩ বার দেখবেন। মডেল আনসারটা খাতায় লিখে রাখবেন। দেখার পরে যদি মনে করেন যে না আপনার রাইটিং এ দুর্বলতা আছে, আপনি রাইটিং এ 7 পেতে যাচ্ছেন, 6.5, 6 পেতে চাচ্ছেন, সমস্যা আছে, বেসিক সমস্যা, কোন সমস্যা নাই। বেসিক সমস্যা থাকলে একদম এ টু জেড থেকে শুরু করব। একদম 0 থেকে সেন্টেন্স স্ট্রাকচার বুঝিয়ে আমি ক্লাস করি। ঠিক আছে? এবং আপনি ব্যান্ড 7 চাচ্ছেন, আপনি দ্রুত 2 মাসে শেষ হয়ে যাবে, অসুবিধা কি? আপনার একটু দুর্বল আছে, আপনার ৩-৪ মাস লাগবে। সো বেসিক্যালি আপনার রাইটিং ইমপ্রুভ করতেই হবে, এটা হলো মূল কথা। আপনি ইমপ্রুভ করতে চান কিনা সেটা বলেন। আপনি যদি ইমপ্রুভ করতে চান তাহলে আর দেরি করবেন না। আজকে আমার সাথে কথা বলেন, কনফার্ম করেন, ক্লাস শুরু করেন। ওকে? আসসালামু আলাইকুম। দেখা হবে আরেকটা ভিডিওতে।